নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মন ভালো করা ছোট গল্প, নসিরাম। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মন ভালো করা ছোট গল্প, নসিরাম। রামরতন লোকটা অভদ্র বটে, কিন্তু তেন্দর নয়, বুঝলি সতু? সতুর কথা বলার মতো অবস্থা নয়। চকবেড়ের হাটে নফরের তামাক পাতার দোকানের পিছন দিকটার নিরিবিলিতে রোদের দিকে হাঁ করে চোখ বুজে আধশোয়া হয়ে বড় বড় শ্বাস টানছে। একবার শুধু মাথাটা নেড়ে জানালো কথাটা ন্যায্য। মরা কুলগাছটায় ঠিক ঠিক করছে শুঁয়ো পোকা। কাঁচা নর্দমায় পাঁক পচে ফেঁপে উঠেছে। দুপুরের রোদে ঘাঁটা পড়া নর্দমার কটু একটা গন্ধ ছড়াচ্ছে কখন থেকে। আর কিছু দেখার নেই লক্ষ্মী ছাড়া জায়গাটার। দুদিকে দুসারি দোকানের পিছন, লোকজনের যাতায়াত নেই, শুধু দোকানিরা মাঝে মাঝে পেচ্ছাপ করতে আসে। মতি সিংয়ের শিকলে বাঁধা সাইকেলটার একটা চাকা দেখা যাচ্ছে বেড়ার আড়াল থেকে। যুধিষ্ঠির পালের দোকানের পিছন দিকটায় মস্ত একটা মানকচু গাছ। লালু মিয়ার টেলারিংয়ের চালে একটা নধর বেড়াল বসে আছে কখন থেকে, নড়ছেও না চড়ছেও না। গদার চায়ের দোকানের পিছন দিকটায় কানা লক্ষ্মীকান্ত এক নাগারে কয়লা ভেঙে যাচ্ছে। এসব আলগা চোখে লক্ষ্য করতে করতে বাঁ-গালে একবার হাত বোলায় নসিরাম। গালে রুক্ষ দাড়ি খড়খড় করছে, আর দাড়ির নিচে এখনো চিনচিনে ব্যথা। রামতারণের থাবড়াটা তার চোয়াল যে খসিয়ে দেয়নি এই যথেষ্ট। বুঝলি সতু? নসিরাম গালে হাতখানা চেপে রেখেই বলে, রামতরণ থানা পুলিশও করতে পারত, একেবারে জলের মতো কেস। রামতারণের থাবড়াগুলো খুব অল্পের ওপর দিয়ে যায়নি। সতু এমনিতেও কিছু রোগা ভোগা লোক। কদিন আগেও নেবা হয়ে চোখ মুখ সব হলুদ চোবা হয়ে গিয়েছিল। শেষে বৈরাগী মণ্ডল কাঠির মালা করে দেয়। সে ভারী মজার ব্যাপার। 108খানা কর প্রমাণ কাঠি সুতোয় বেঁধে চুড়ির মাপের ছোট্ট একখানা মালা ব্রহ্মতালুতে রেখে বলল, হাত দিয়ে চেপে থাকো। সতু তাই থেকেছিল। দেখো না, দেখো, সেই মালা আপনা থেকেই বড় হতে হতে মাথা গলিয়ে গলায় চলে এলো। ঘণ্টা কয়েকের মধ্যে সেই মালা বেঢপ বেড়ে নাই কুণ্ডুলি ছুঁই ছুঁই। সকালে বাসি মুখে চুনের জলে সতুর হাত ধুয়ে দিয়েছিল মণ্ডল। একেবারে হলুদ গোলা হয়ে গেল ফটফটে সাদা জলটা। দুপুরের দিকে মালা বেড়ে যখন শরীর গলিয়ে যাওয়ার মতো হলো তখন মালা ছাড়লো সতু, দাঁত মাজলো, খেলো। নেবা সেই বিদেয় হলো বটে, কিন্তু শরীরটা এখনো জুতের নেই। রামতারণ ভালো খায় দায়। হোঁতকাটার এক একটা হাতের ওজনই গোটা সতুর সমান। তার ওপর থাবড়া মারার সময় রামতারণ আবার বাঁ হাতে সতুর চুলটাও ধরেছিল মুঠো করে। লেগেছে খুব। সতু এখনো দম ফিরে পায়নি, মাথা ঝিমঝিম করছে। তবু নসিরামের কথাটার একটা জবাব দিল সে। বলল, পুলিশ আর এই বেশি কি বা করত, যা ঝেড়েছে। ওহ! এক কথায় নসিরাম একটু লজ্জা পায়। রামতারণ দুজনকেই ঝেড়েছে বটে, কিন্তু তার তেমন লাগেনি। চোয়ালের ব্যথাটা দিন দুই থাকবে হয়তো, তবে তেমন কিছু নয়। চোয়ালের হাড় সরে যায়নি, দাঁত ভাঙেনি। গালের মাংসে দাঁত বসে যাওয়ায় কফটা রক্ত পড়েছিল শুধু। সে কথা বলল না। রোয়াহীন একটা শালিকের বাচ্চা কোথা থেকে পড়েছে নর্দমার ধারে। কয়েকটা কাক সেটাকে ঠুকরে ঠুকরে শেষ করলো এই মাত্র। মা শালিকটা ধারে কাছে নাই, থাকলে কাককে মজা দেখাতো। নসিরাম বুঝতে পারছে রামতারণের পক্ষ নিয়ে কথা বলা তার উচিত নয়। বললে হয়তো সতু ভাববে মার খেয়ে নসিরামের মাথাটাই গুলিয়ে গেছে। কিন্তু ঘটনাটা ঠিক ঠিক বিচার করলে রামতারণকে কি দোষ দেওয়া যায়?
গাজীপুর থেকে তারা রামতারণের পিছু নিয়েছিল, নেওয়ারই কথা। রামতারণ আদায় উসুল করে ফিরছে। গাজীপুরের গোটা বাজারটাই ওর কিনা মেলা টাকা। একজন পাইকও সঙ্গে ছিল, লহরার ইসমাইল, তার কোমরে চাকু, হাতে লাঠি। সতু আর নসিরাম সব খবরই নিয়েছিল। বনবিবিতলায় ইসমাইলকে ছেড়ে দেবে রামরতন, কারণ ওখানেই ইসমাইলের 2 নম্বর বিবি ওলন থাকে। ওলন ভারী আহ্লাদী মেয়ে মানুষ, বুকে দয়া মায়া আছে, ধর্ম ভয় আছে, বড় একটা এদিক সেদিক করে না। তবে ইসমাইল আর রামতারণের সঙ্গে ভিড়িয়ে দেওয়ার দোক্কে আছে। ওলন বিবি দেখতে খারাপ নয়, বাল বাচ্চা নেই, শরীরটাও তাই ভাঙেনি। ইসমাইলকে ছেড়ে রামরতন বনবিবিতলার বড় মাঠে পড়ল। পথও তার বেশি ছিল না, মাইলটা গেলেই পীরগঞ্জের পাকা সড়ক। ফটফট করছে দুপুরের রোদ। ছাতা মাথায় রামতারণ দুলকি চালে হাঁটছিল। আচমকাই সতু আর নসিরাম চড়াও হলো তার ওপর। সতুর হাতে ভোজালি, নসিরামের হাতে 1.5 ফুট লম্বা গুপ্তি ছোড়া। রামতারণ ভয় খেয়েছিল কিনা বলা শক্ত, তবে একটু ভ্যাবা চাকা খেয়েছিল ঠিকই। সতু ভোজালিটা আপসাতে আপসাতে বিকট গলায় বলল, জয় কালী করাল বদনী, একদম চেঁচামেচি করবে না বলে দিচ্ছি, লাশ ফেলে দিব। এইখানেই লাশ পড়ে থাকবে, কুকুরে শেয়ালে ছিঁড়ে খাবে। মালটা দিয়ে দাও ভালোই ভালোই। পাশ থেকে গুপ্তির চোখা ডগাটা রামতারণের ভুঁড়িতে ঠেকিয়ে রেখেছিল নসিরাম। তেমন বেগতিক দেখলে ঢুকিয়ে দেওয়ার কথা, তবে সেটা কথাই। সতুও কোনোদিন কারো লাশ ফেলেনি, নসিরাম গুপ্তি উঁচিয়ে দেয়নি, তেমন জোরালো কলজে তাদের নেই। কিন্তু রামতারণের তো ভয় খাওয়ার কথা। দুটো ঝকঝকে অস্ত্র চোখের সামনে দেখেও শালা ঘাবড়ালো না। নসিরাম ঘটনাটা আবার ছবির মতন দেখছিল চোখের সামনে। সতু চোখ পিটপিট করে দেখছিল নসিরামকে। হঠাৎ অন্তর্যামীর মতো বলে উঠল, শালা ভয় খেলো না কেন বলো তো? নসিরাম বিরক্ত হয়ে বলল, কাজের সময় বেশি কথা কইতে নেই, যারা বেশি কথা কয় তাদের কেউ ভয় খায় না। সতু ফিসফিস করে বলল, মালটা ছাড়ছিল না যে। ওর বাপ ছাড়তো, 2 খোঁচা খেলেই বাপ বাপ বলে ছাড়তো। ভোজালিটা তোমার হাতে ছিল কি জন্যে? সতু মিইয়ে গেল, ফের হাঁ করে শ্বাস টানতে লাগলো চোখ বুজে। দোষটা সতুর ঘাড়ে চাপালো বটে নসিরাম, কিন্তু পুরো দোষটা ওরও নয়, বোধহয় ওর চেহারাটারই দোষ। ল্যাংপ্যাঙে একটা লোক যদি ভোজালি নিয়ে ক্যারদানি দেখায়, তবে কার না ইচ্ছে করে তাকে একটা থাবড়া বসাতে। তার উপর সতু হঠাৎ রামতারণের কুচ্ছ গাইতে শুরু করলো। তে ঘরেতে তোমার বাপের একজন রাখা মেয়ে মানুষ আছে, সব ফাঁস করে দেব। ইসমাইল মিয়ার 2 নম্বর বিবি ওলনের সঙ্গে তোমার আশনাইয়ের কথাও জানি। হপ্তায় 2 দিন ওলনের ঘরে তুমি যাও। ট্যাঁফো করেছ কি এসব কথা ঢোল সহবত হয়ে যাবে, বুঝেছ? রামতারণ আচমকাই থাবড়াটা কষালো। আর সে কি থাবড়া বাপ! সতুর মুন্ডুটা তখনই ধর ছেড়ে উড়ে গিয়ে আলের ধারে পড়ার কথা। শব্দটাও হলো বোমার মতো। সেই শব্দে কেমন অবশ হয়ে গিয়েছিল নসিরাম। হাতের গুপ্তিটার কথা তখন বেবাক ভুল। সেই অবশ অবস্থাতে রামতারণ হঠাৎ ঘুরে তাকেও একটা ওরকম থাবড়া কষালো। মাঠের মধ্যে দিনের আলোয় অন্ধকার দেখতে দেখতে মাটিতে বসে পড়ল নসিরাম। আর রামতারণ তখন এক হাতে সতুর চুল ধরে তুলে পটাপট কয়েকটা থাবড়া দিয়ে গেল নাগাড়ে। সতু চেঁচাচ্ছিল, আর মেরো না, নেবা থেকে উঠেছি, শরীর জুতের নয় হে, মরে যাব, আর মেরো না। হোঁতকা এক কথায় থামল, তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় জিজ্ঞেস করল, তোরা কারা?
সতু মাটিতে পড়ে চষা ক্ষেতের এক চাঙড় মাটি আঁকড়ে ধরে দম নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। কথা বলার অবস্থা নয়, লুঙ্গি খসে গিয়ে দিগম্বর অবস্থা তার। নসিরাম টলতে টলতে দাঁড়িয়ে বলল, আগে আগে আমরা হচ্ছি, বলে একটু ভাবতে হলো। নাম দুটো স্মরণ হচ্ছিল না ঠিক। রামতারণ ধমক দিল, কারা তোরা? আমি 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 নসিরাম। আর ও তো ও তো সতু। কোন গাঁ? আমি লোহারগঞ্জ। আর ও কালীতলা। ঠিকঠাক বলছিস? বানানোর মতো কথা মাথাতেই আসছে না। ঠিকঠাক না বলে উপায় কি? নসিরাম জবাব না দিয়ে মাথা নাড়লে শুধু। রামতারণের বোধহয় তাড়া ছিল। দুজনের জন্য যথেষ্ট সময় নষ্ট হয়েছে ভেবে চোখ পাকিয়ে বলল, এই দণ্ডে এই তল্লাট ছেড়ে চলে যাবি, ফের দেখতে পেলে পুঁতে ফেলবো। যা যা যা। গরু তাড়ানোর মতো তাড়া খেয়ে তারা দুজনে সেই দণ্ডেই মাইলটাক পথ হেঁটে চকবেড়ের খাল পেরিয়ে হাটে এসে সেঁধিয়েছে। ভয়ের চোটে এতক্ষণ গা গতরের ব্যথা তেমন টের পায়নি, এখন পাচ্ছে। তবে গায়ের ব্যথাটা বড় কথা নয়। রামতারণ ইচ্ছে করলে পীরগঞ্জের থানায় তাদের জমা করতে পারত। আরও বিপদের কথা, ইসমাইলকে লাগাতে পারত পিছনে। ইসমাইলের জমার ঘরে অন্তত 25টা খুন লেখা আছে। আরও দুটো বাড়লে ক্ষতি ছিল না। নফর চেনা লোক, কিন্তু তাদের দেখে খুশি হয়নি মোটেই। দুজনের চেহারা দেখে বিরস মুখে বলল, কোত্থেকে চোরের ঠ্যাঙানি খেয়ে এসেছ? ভালোই ভালোই সরে পড়ো, আমি ঝামেলা পছন্দ করি না। তা চোরের ঠ্যাঙানিও তারা খেয়েছে বই কি, নফরের দোষ নেই। এই তো মোটে সেদিন শীতলা দলের বাজারে রামহরির দোকানে মাঝরাতে ঢুকেছিল দুজন। সতু আগে, পিছনে নসিরাম। ঢুকেই সতুটা হেঁচে ফেলল। রামহরির ছেলে দোকানে শোয়, তার হাতের কাছেই টর্চ আর লাঠি। কে রে বলে লাফিয়ে উঠতেই ভাঙা জানালা গলে পালালো দুজন। কিন্তু বাজার বলে কথা, চোখের পলকে চৌকিদার, দোকানি আর ব্যাপারী মিলে 20-25 জন জুটে তাড়া করে খালধারে প্রায় ধরে ফেলল দুজনকে। তবে ভাগ্য ভালো, সবাই অত জোরে ছুটতে পারে না, আর তারাও প্রাণের ভয়ে দৌড়াচ্ছিল। ধরল এসে জনাচারেক। কিল চর চাপড় গোটা কয়েক পড়ল বটে, কিন্তু দুজনেই বুদ্ধি করে শীতের রাতে খালের বরফ গোলা জলে লাফিয়ে পড়ায় অল্পের ওপর দিয়ে বেঁচে যায়। কাজেই নফরের দোষ নেই। তারা যে লোক ভালো নয় এ কথা সবাই জানে। তবে সুবিধেটা এই যে আজকাল লোক কেউ ভালো নয়। এই যে নফর দিব্যি তামাক পাতার পাইকারি কারবার খুলে বসে আছে, আলটপকা দেখলে মনে হয় ভারী সিধে কারবার। কিন্তু তামাক পাতার আড়াল দিয়ে গুলি, গাঁজা, চরস, ভাং, আফিংয়ের যে ফলাও কারবার চলছে তার খোঁজ রাখে কজন? নসিরাম আর সতু সবই জানে, তাই চলে যেতে বললেও তারা যায় না। নফরও আর বেশি গাঁইগুই করেনি। বেলাটা পড়ে এলো। দোকানের পিছনকার ঘাঁটা পড়া জায়গায় আলোটা বিলিতি বেগুনের রং ধরল। নসিরামের মনে হলো যথেষ্ট জিরেন হয়েছে। ও সতু, উঠবি? সতু আধশোয়া হয়েছিল এতক্ষণ। এখন দেখা গেল ন্যাড়া মাটির ওপর হাতে মাথা পেতে চোখ বুজে সে ঘুমুচ্ছে। তা ঘুমোবেই, শরীরটা জুতের নেই, নেবার আলিস্যি আছে। রামতারণের ওই অসুরের মারেও তো কম ধকল যায়নি। নসিরামের কাছে বিড়ি নেই, থাকলে একটা ধরাতো। শরীরটা উসখুস করছে। সতুর কাছেও নেই, সে জানে। বিড়ি নেই, ম্যাচিস নেই, পয়সা নেই। নসিরাম উঠল, কারণ বসে থাকার কোনো মানে হয় না। যুধিষ্ঠির পালের দোকানের পিছনে মস্ত মানকচু গাছটা অনেকক্ষণ ধরে তার চোখ টানছে। মাটির ওপরেই কচুর যে মাথাটা উঠে আছে সেটা দেখে মনে হয় 10 সেরের কম ওজন হবে না।
যুধিষ্ঠির কচু গাছের গোড়ায় রোজ এঁটো ভাত, ছাই, গোবর আর কি সব ফেলে ফেলে দিব্যি পুরুষ্টু করে তুলেছে জিনিসটিকে। শীতের শেষ টান। নসিরাম জানে এই হাটে এখনো মানকচু খুব একটা ওঠেনি। অনায়াসে 2-3 টাকায় বিকিয়ে যাবে, টেনে তুলতেও কষ্ট নেই। জল পড়ে পড়ে জায়গাটা এমনিতেই ভুসভুসে হয়ে আছে। নসিরাম সাবধানে নর্দমাটা পার হয়ে এগিয়ে গেল। চাল থেকে সেই নরণচরণ বেড়ালটা হঠাৎ একবার ঘাড় ঘুরিয়ে দেখল তাকে। যুধিষ্ঠিরের দোকানের পিছন দিককার দরজাটা আবজানো। কে খোলা রাখবে বাপ, যা দুর্গন্ধ! কচুটা টেনে তোলার সময় নসিরামের কবার মনে হলো, ছি 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 ছি, কাজটা ঠিক হচ্ছে না। একটু আগে এই বনবিবিতলার মাঠে যার হাতে গুপ্তি ছোড়া ছিল, এখন সেই কিনা কচু, হ্যাঁ, তুচ্ছ কচু চুরি করছে। লোকে দেখলে বলবে কি? অবশ্য দেখছে না কেউ। কানা লক্ষ্মীকান্ত কয়লা ভেঙে উঠে গেছে, দেখছে শুধু বেড়ালটা। লালু মিয়ার টেলারিংয়ের চাল থেকে ঘাড় ঘুরিয়ে খুব লক্ষ্য করছে তাকে, আর মিহি স্বরে মিয়াও আওয়াজ ছাড়ছে। তবে বেড়াল বলে রক্ষে, কুকুর হলে এতক্ষণে খাউ খাউ করে দুনিয়াকে জানান দিত। যত সহজে কচুটাকে তোলা যাবে ভেবেছিল নসিরাম, কার্যকালে ততটা সহজ মনে হচ্ছে না। মাটিটা ভুসভুসে পচা মাটি ঠিকই, কচুটাও নড়বড় করছে বটে, কিন্তু গোলমাল অন্য জায়গায়। সেই সকালে দুগাল পান্তা মেরে বেরিয়েছিল নসিরাম। সেই পান্তা কবে তল হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই পেটটা একেবারে বোমভোলা ফাঁকা। মেহনতও বড় কম যায়নি। এখন মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা কাহিল লাগছে। ভারী কচুটা খানিক নাড়িয়ে মাটিটা আরও আলগা করে টান দিতে গিয়েই পাঁজরে খিঁচ ধরে দম বন্ধ হয়ে এলো। দুহাতে বুকটা চেপে ধরে উবু হয়ে বসে পড়ল সে। হাতখানেক বেরিয়ে আসা কচুটা আবার নিজের গর্তে বসে গেল। লালু মিয়ার চাল থেকে বেড়ালটা পায়ে হেঁটে চলে আসছে যুধিষ্ঠিরের দোকানের চালে। খুব চেল্লাচেল্লি করতে লেগেছে হঠাৎ। নসিরাম একটা ঢেলা কুড়িয়ে ছুঁড়ে মারল। তারপরই বুঝল ভুল হয়েছে। ঢেলাটা বেড়ালের গায়ে লাগলো কিনা কে জানে, তবে যুধিষ্ঠিরের টিনের চালে খটাং করে একটা শব্দ হলো। নসিরাম ফেরত যাবার জন্য উঠতে যাচ্ছিল। কপাল খারাপ, বাঁ পায়ে জোর ঝিঝি ধরেছে, একেবারে অবশ। উঠতে গিয়েও ফের বসে পড়তে হলো। দোকান ঘরের পিছনের দরজাটা খুলে বেরিয়ে এলো যুধিষ্ঠির। এমনিতে দেখলে যুধিষ্ঠিরকে ভয়ের কিছু নেই। রোগা ভোগা চেহারা, গলায় কণ্ঠি, কপালে তিলক, গায়ে হাফাতা গেঞ্জি। কিন্তু চেহারা দেখে বিচার করলে খুবই ভুল হবে। যুধিষ্ঠির দেখা দিয়েই মোলায়েম গলায় জিজ্ঞেস করল, কোন শুয়োরের বাচ্চা রে? আশ্চর্য, নসিরামের রাগ হলো না। আজকাল রাগটা কমে যাচ্ছে। সে একটু তেজি গলায় বলার চেষ্টা করল, গালমন্দ করছো কেন? গলায় তেজ তো ফুটলই না, বরং খোনা স্বর বেরোলো। উপসী পেট থেকে আর কত বড় আওয়াজ বেরোবে? যুধিষ্ঠির তার সাধের কচুটার দিকে তীক্ষ্ণ চোখে চেয়েছিল। মাটি আলগা, কাদায় চোরের পায়ের ছাপ। চোরও বেকায়দায় পড়ে বসে রয়েছে সামনে। যুধিষ্ঠির কোমরে হাত দিয়ে তেজের ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, গালমন্দ করব না তো কি জামাই আদর করতে হবে নাকি রে ছেঁচড়া হারামজাদা? ওরে ও পতু, এদিকে আয়। পতুর আশা মানে সারে সর্বনাশ। যুধিষ্ঠির রোগা ভোগা হলেও তার মেজ ছেলে পতিত পাবন রোগা নয়, গাঁট্টা গোট্টা চেহারা। নসিরামের যা অবস্থা এখন, ইঁদুরের লাথি খেলেও সইতে পারবে না। সে তাড়াতাড়ি বলল, তা আমি কি করে জানবো যে কচুটা তোমার? আমার নয় তো কি তোর বাবার? হ্যাঁ? নসিরাম উকিল মোক্তারের মতোই বুদ্ধি খাটিয়ে বলল, জমিটা তো আর তোমার নয়, সরকার বাবুদের হাট, তাদের জমি। তাই নাকি রে শুয়োরের পো? তোর এত আইনের জ্ঞান? ওরে ও পতু! ঝিঝি ছাড়াতে পায়ে থাবড়া মারতে মারতে উঠে দাঁড়ালো নসিরাম। বলল, চেঁচাচ্ছ কেন খামোখা? যেতে বলেছ, যাচ্ছি। কখন তোকে যেতে বললাম রে? হ্যাঁ? ওরে পতু, শুনছিস? শিগগির আয়। পতু প্রথমটায় শুনতে পায়নি।
এবার পেল। বেরিয়ে এসে বলল, কি হয়েছেটা কি? এই দেখ, চোর নশে আমার কচুলিয়ে পালাচ্ছিল, ধর হারামজাদাকে ধর। নশিরামের ঝিঝি ছেড়েছে। সে আচমকাই লাফ দিয়ে নর্দমাটা পেরিয়ে গেল। নফরের দোকানের দিকে জোর কদমে হাঁটতে হাঁটতে ঘাড় ঘুরিয়ে বলল, এ ভারী তো কচু, পতু যে রেলের মাল নামায় তার বেলা, হ্যাঁ চোর আমি একা না। একেবারে বেঁচে যাবে এতটা আশা করেনি নশিরাম। পতুও সমান তেজে নর্দমাটা পেরিয়ে তেড়ে এলো। দৌড়তে দৌড়তেই নশিরাম গুনে গুনে 3টে গাঁটটা খেলো মাথায়, যেন 3টে বুনো নারকেল ডগা থেকে খসে মাথায় এসে পড়ল। আর কিছু অকথ্য গালাগাল। তবে দোকানে খদ্দেরের ভিড় আছে বলেই বোধহয় পতু ঝামেলা আর বাড়ালো না। 3টে রামগাঁটটায় মাথায় 3টে আলু ফুটিয়ে দিয়ে ফিরে গেল। ফের চোখ অন্ধকার দেখল নশিরাম। মরা কুলগাছটায় হাতের ভর রেখে অন্ধকারটা ছাড়িয়ে নিল চোখ থেকে। এক রাজ্যের শুঁয়ো লেগে হাতটা চুলকোতে থাকে। তবু অল্পের ওপর দিয়েই গেছে বলতে হবে। কিন্তু কথাটা সে অন্যায্য বলেনি। যুধিষ্ঠিরের চায়ের দোকান যত ভালোই চলুক, তাদের আসল আয় দোকান থেকে নয়। পতু জংশন স্টেশনে রেল থেকে মাল খালাস করার 2 নম্বরই ব্যবসায় বহুদিন হলো ভিড়ে গেছে। রেলের পুলিশ নিজেরাই ব্যবসাটা ফেঁদেছে। পতুরা কম দামে মাল নামিয়ে আনে, বেশি দামে বেচে দেয়। ধরা পড়ার ভয়টা নেই। সতু এতক্ষণে উঠে বসেছে। কাণ্ডটা বোধ হয় দেখেছেও। হাই তুলে বলল, বেশি কথা বলা তোরও দোষ, অত কথা বলতে যাস কেন? নশিরাম রাগ করে বলে, খামোখা গালমন্দ করছিল দেখলে না? খামোখা করে রে পাগল, তোরও দোষ ছিল। চল রওনা দি, আজ আর কিছু হওয়ার নয়, দিনটাই খারাপ। বয়সে সতু নশিরামের চেয়ে বছর কয়েকের বড়। তার বউ আছে, গোটা 4 বাচ্চা আছে। নশিরামের ওসব নেই। দুজনেই ভূঁইয়াদের জমিতে চাষ করত। বর্গা রেজিস্ট্রির সময় মাতব্বররা তাদের বাদ দিয়ে অন্য দুজনের নাম বসালো। কিছুতেই টলল না। নতুন বর্গাদার ভূঁইয়াদের নিজস্ব লোক। মাতব্বরদের টাকা খাইয়ে ওরাই ওই কাজ করে। সেই থেকে সতু কষ্টে আছে। দুজনেই বুদ্ধি পরামর্শ করে চুরি ছেঁচড়ামির লাইন ধরল বটে, কিন্তু আজ অবধি তেমন সুবিধে হলো না। নশিরাম গোঁ ধরে বসে বলল, তুমি যাও, আমি যাব না। তবে কি এখানে বসে বসে মশা তাড়াবি? হ্যাঁ, তাই তাড়াবো। তোর বড় তেজ, অত তেজ ভালো নয়। আজ আর লোহারগঞ্জ গিয়ে কাজ নেই, কালীতলাতেই চল, একটা চট পেতে দাওয়ায় পড়ে থাকবি। অভিমান ভরে নশিরাম বলে, তোমার বউ তোমার জন্য রেঁধে রেখেছে, আমার জন্য তো আর রাখেনি। এক কথায় সতু হাসল, বলল, রেঁধে রেখেছে তো মেলা, উনুনে নিজের হাত পা গুঁজে দিয়ে নিজের মুন্ডুটা সেদ্ধ করে রেখেছে। চল, নুন দিয়ে মেখে তাই খাবি, তাও নুন যদি মুদির পোধারে দেয়। নশিরামের অভিমান যায়নি। বলল, তোমার বউয়ের মুন্ডু তুমি খাওগে, তোর বড্ড মেজাজ। ঠান্ডা হতো বাপু, ঠান্ডা মাথায় বসে ভাব, ভাবতে ভাবতে একটা কিছু বেরিয়ে পড়বে। বিড়ির কি ব্যবস্থা করা যায় বলো তো? নফরাকে বল না। নফরা দিতে বসে আছে আর কি, নফরা দিতে বসেছে আর কি। তবে যা, একটু তামাক পাতা নিয়ে আয়, দুজনে বসে চিবুই। কিন্তু নশিরাম নড়ল না, গোঁ ধরে বসে রইল। চারদিক ঝেঁপে অন্ধকার নেমেছে। চকবেরের হাটে জ্বলে উঠছে একে একে কুপি, হেজা, খ্যারিকেন, কার্বাইট। আনমনে দৃশ্যটা দেখছিল নশিরাম। ভারী সুন্দর এই অন্ধকারের সঙ্গে আলোর লড়াই। আলো ভালো লাগতো যদি পেটের খোঁদলটা এমন হাঁ হাঁ না করত। সতু একটা কোঁক দিয়ে ধীরে ধীরে উঠল। কোমরের গামছাটা খুলে মাথায় জড়াতে জড়াতে বলল, এখন সাঁঝের পর খুব হিম পড়ে। কালীতলায় যদি না যাস তো লোহারগঞ্জেই যা, ঘরে গিয়ে আজকের রাতটা জিরো। নশিরাম তবু নড়ল না। তার কেমন একটা ভাব এসেছে। রামতারণ তাকে একটা মোটা থাবড়া দিয়েছিল। সতুর ভাগটা ছিল অনেকটাই বেশি।
এখন আবার পতুর গাঁটটা তিনটে খাওয়ার পর নসিরাম আর সতু প্রায় সমান সমান। তার চেয়ে বড় কথা, তিনটে গাঁটটা তার মাথার ভিতরটা কেমন গুলিয়ে দিয়েছে। চারিদিককার এই হাট বাজার, পচা নর্দমার গন্ধ, রই রই শব্দ কিছুই যেন তাকে তেমন ছুঁচ্ছে না। সতু আবার জিজ্ঞেস করল, কি রে, যাবি? না, তুমি যাও। সতু একটা বড় শ্বাস ছেড়ে আবার বসে পড়ল। বলল, তোর হয়েছেটা কি বলতো? নসিরাম হঠাৎ মুখ তুলে বলল, হবে আবার কি? এতক্ষণে রামতারণের লাশ মাঠের ধারে পড়ে থাকার কথা, তার ওপর মাছি ভন ভন করার কথা। আমাদের দুজনের হাতে দুটো অস্ত্র ছিল, তবু তা হলো না। লোকটা ভয় পেল না কেন বলো তো সতু গোসাই? এক গোছা টাকা ট্যাঁকে নিয়ে সে দিব্যি ফিরে গিয়ে এতক্ষণে বউয়ের হাত পাখার নিচে বসে বাতাস খাচ্ছে। হাত পাখার বাতাস খাওয়ার মতো গরম এখনো পড়েনি, কিন্তু সে কথাটা আর সাহস করে বলতে পারলে না সতু। গলাটা উদাস রেখে বলল, প্রথম প্রথম ওরকম হয়। ওকে যে মারতে হয়নি সেটা ভালোই হয়েছে। মানুষ মারার অনেক হ্যাপা রে। আমরা তো মারতে চাইনি, টাকাটা চেয়েছিলুম, আর উল্টে যে ও আমাদের মারলো। তা কি করবি বল? রামতারণ শালা খায় দায় ভালো, বোধহয় ডন বৈঠকও করে। তোর আমার মতো উপসী পেট তো আর নয়। আমরাও দুদিন ভরপেট খেয়ে নিলে অত সহজে পারত নাকি? তার উপর আমার নেবাটা হয়ে। রাখো তোমার নেবা। নসিরাম খেঁকিয়ে উঠে বলে, আসলে আমরা মরদই নয়। কথাটা অন্যায্য মনে হয় না সতুর। সে চুপ করে থাকে। অনেকক্ষণ বাদে ভয়ে ভয়ে বলে, চল হাটে একটু ঘুরে দরদস্তুর দেখি। দেখে কি হবে? চল না, জিনিসপত্র দেখলে মনটা অন্যদিকে থাকবে, দরটাও জেনে রাখা ভালো। আমার মুখে থুথু আসছে, একটু তামাক পাতা মুখে না দিলেই নয়। নসিরাম চোখ পাকিয়ে বলল, কচুটা কি যুধিষ্ঠির শালার বাপের? হ্যাঁ? সতু উদাস গলায় বলল, তারই বা কি করবি বল, জোর যার মুলুক তার। জোর? আমরা যে আসলে মরদই নই সে কথাটা স্বীকার যাচ্ছ না কেন? হ্যাঁ? যাচ্ছি বাপ, যাচ্ছি, স্বীকার যাচ্ছি। নসিরাম হঠাৎ একটা ঝাঁকি মেরে উঠে সতুকে দুহাতে নাড়া দিয়ে বলল, তাহলে চলো মরদের মতো একটা কিছু করি। ভয় খেয়ে সতু বলে, কি করবি? একটা কিছু করি, নইলে কোন লজ্জায় বাড়ি ফিরবো? হ্যাঁ? নসিরামের মাথায় যে পতুর তিনটে গাঁটটা তারির মতো কাজ করেছে তা জানে না সতু। তবে তার চোখে মুখে হন্যে ভাবটা দেখে সে বুঝল নসিরাম নিজের বশে নেই। পাগলার বায়ু চড়েছে। সে নসিরামের গায়ে হাত বুলিয়ে বলল, চল তো, আগে বেরোই, তারপর দেখা যাবে। দুজনে বেরোবার মুখে একটা আস্ত তামাক পাতা নফরের চোখের সামনেই তুলে নিল নসিরাম। আস্তটা না নিলেও হতো, কুঁড়ো কাঁড়া মেলা পড়ে থাকে, তাই দিয়েই চলে যেত। তবু আস্ত পাতাটাই একটা থাক থেকে তুলে নিল নসিরাম। নফর কিছু বলতে যাচ্ছিল, হয়তো মা বাপ তুলে একটা খিস্তিই দিত, কিন্তু নসিরাম তার চোখের দিকেই চেয়েছিল। কি জানি কেন কিছু বলল না নফর। বাইরে এসে একটা পানের দোকানে দাঁড়িয়ে বলা নেই কওয়া নেই চুনের বাটি থেকে এক খাবলা চুন তুলে নিল নসিরাম। পানের দোকানি হাহা করে উঠেও শেষ অবধি আর কিছু বলল না। চুন দিয়ে ডলা খানিকটা তামাক পাতা ঠোঁটের নিচে গুঁজবার পর একটু ধাতস্থ হলো দুজন। নসিরাম খানিক থুতু ফেলে বলল, আমাদের কি নেই বলো তো? কেন আমাদের দিয়ে কাজ হচ্ছে না? সতু মিইয়ে গিয়ে বলে, আমরা লোক ভালো, ভালো লোকদের দেখলেই চেনা যায় কি না? তোমার মাথা, ভালো লোককে ধরে তাহলে ঠ্যাঙায়? ভালো লোক বলতে ঠিক ভালো লোক নয় বটে, আসলে আহম্মক ঠাওরায়। তাই বলো, আহম্মক আর ভালো কি এক হলো? অত কথা জানলে তো এতদিন কালীতলা প্রাইমারিতে মাস্টারি করতুম রে। অত কথা কি জানি? ভুঁইয়ারা যখন জমিতে নতুন বর্গা লাগালে তখন আমরা যেমন আহাম্মক ছিলুম,
আজও তেমনি আহাম্মক আছি বলছো? সতু মাথা নেড়ে বলে, আছিই তো। তাহলে মরদও নই? তাও খানিকটা ঠিক। কারো সঙ্গেই আমরা তেমন এঁটে উঠছি না। তবে রোজ একটু একটু অভ্যেস করলে দেখিস হয়ে উঠবো একদিন। তোমার বয়স কত? সতু অবাক হয়ে বলে, কত আর, তোর চেয়ে 5-7 বছরের বড় হব। তোর কত? তা জানি না, তবে বেশি নয়, খুব একটা কমও নয়। ভাবছি হয়ে উঠতে আর কদিন লাগবে। ততদিন বুড়ো ধুড়ো হয়ে যাব না তো দুজনে? সতু খুব হাসে, গামছার লেজে মুখ মুছে বলে, বুড়ো হওয়া তো ভালো কথা রে। বুড়ো বয়স পর্যন্ত বেঁচে থাকতে হয় তাহলে। গতিক যা দেখছি, ততদিন বেঁচে থাকাটাই তো দায়। নসিরাম আর একবার থুথু ফেলে বলে, তাই তো বলছিলাম, এসব রয়ে শয়ে হয় না। এসো, মরদের মতো একটা কিছু করে ফেলি। মেটে আলুর দর জিজ্ঞেস করতে একটু দাঁড়িয়েছিল সতু। দোকানি তেরছা একটু চেয়ে দেখল, জবাব দিল না। মাল চেনে, সতুও আর চাপাচাপি করল না। হাঁটতে হাঁটতে বলল, কি বলছিলে? বলছিলাম, অত ভয় খাও কেন? একটা ধুমধুমার কিছু লাগিয়ে দিয়ে এসো, যা হোক একটা রক্তারক্তি কাণ্ড। অত উতলা হোস না, রোষ কদিন। সেটা আর কদিন? ভালো পথ তো আর নেই, খারাপ পথেও ভিড় বাড়ছে। শেষে সেটাও বন্ধ হয়ে যাবে। তখন কেন? এই তো সেদিন রতন সিংয়ের গরুটা চুরি করলুম দুজনে। সে আর কটা টাকাই বা দিয়েছে? গোহাটার লোকটা চোরাই গরু বলে ধরে ফেলল, দিল মাত্র 100টা টাকা। ভাগাভাগি হয়ে তোমার 50, আমার 50। ও তো পিচেস পানা। বড় কিছু না করলে বড় দাও মারা যায় না, বুঝলে? বুঝছি রে বাপ, হাড়ে হাড়ে বুঝছি। তুই বড় ছটফট করছিস আজ, এমন তো ছিলি না। আজ রক্তটা কিছু গরম লাগছে। আয়, তেলে ভাজা খাই। পেটে কিছু পড়লেই রক্ত ঠান্ডা হবে। আমার কাছে 1টা টাকা আছে। আছে? বলনি তো এতক্ষণ। বলার ফাঁক দিলি কই? যা গেল হুজুর। পরশু ব্রজবিলাসের বাড়ি থেকে 2টো কাঁসার থালা সরিয়েছিলাম, তারই তলানি 1টা টাকা পড়ে আছে। তাহলে তেলে ভাজা খেতে চাইছো কেন? অত বাবুগিরি কি আমাদের পোষায়? বরং একটু কলাই আর নুন কিনে বাড়ি যাও, সেদ্ধ করে ছেলে পুলে বউ নিয়ে খাবে। বলছিস? বলছি। খিদেটা আছে থাক, শরীরটা গরম লাগছে, চনমনে লাগছে। পেটটা ঠান্ডা হলে এই ভাবটা মরে যাবে, বুঝলে? সতু আমতা আমতা করে বলল, তোকে আমার এখন একটু একটু ভয় করছে কেন রে নসু? নসিরাম হাহা করে খানিক হাসল, মাথায় একটু হাত বোলালো সে। 3টে আলু ফুটিয়ে দিয়েছে পতুশালা। কেন না, একটা কচু নিয়ে বৃত্তান্ত। দুনিয়াটা যে কি ছোট লোকই হয়ে গেছে বাপ। চকবেড়ের সরকারদের এই হাট ভারী রমরমে জায়গা। নামে হাট হলেও আসলে পাকা এবং স্থায়ী বাজার। সপ্তাহে 2 দিন বাজারের গায়েই হাট বসে। আজ সেই হাটবার। মেলা লোকের আনাগোনা। দুজনে পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ বিশেষ লক্ষ্য করছে না তাদের। সতু বলল, কথাটার জবাব দিলি না? কোন কথাটার? তোকে দেখে আমার একটু গা ছমছম করছে কেন? ও, কি যে ছাতা মাথা বলো না। আমি কি ভূত যে গা ছমছম করবে? ভূত নোস, তবে তোর হাব ভাব ভালো লাগছে না রে নসু। কি যে একটা মতলব আঁটছিস মনে মনে। সে তো আঁটছি, হাব ভাব ভালো করার জন্য এ লাইনে নেমেছি নাকি? তা বটে, তবে মাথাটা ঠান্ডা রাখিস। রাখা যাচ্ছে না। মাথা ঠান্ডা থাকে কখনো? হাতে অস্ত্র নিয়ে হামলা করলুম, তাও রামতারণ শালা পুলিশে দিল না, এমনকি ইসমাইলকে পর্যন্ত পিছুতে লাগালো না। মানেটা বুঝছো?
তার মানে রামতারণ আমাদের মনীষী বলেই জ্ঞান করেনি, ছিঁচকে চোরকেও লোকে এর থেকে বেশি খাতির দেয়। তা জানতে চাইছিলুম আমাদের কি নেই, কিসের অভাব আছে, লোকে ভয় খাচ্ছে না, পাত্তা দিচ্ছে না। তা রামতারণ এমন কিছু ডাকাবুকো লোকও নয়, গেরস্থ মানুষ, পাইক নিয়ে চলে, মেয়ে মানুষ করে, হ্যাঁ, তার ভয় ভীতি থাকার কথা। তারপর ধরো যুধিষ্ঠিরের পপতু চোর বলে 3টে গাঁটটা আর গালাগাল দিয়ে ছেড়ে দিল, লোক জড়ো করলো না, তেমন চেঁচামেচিও করলো না, তার মানেও কিন্তু ওই মানুষ বলেই ধরছে না। তোর মাথাটাই বিগড়ে গেছে আজ। তা বলতে পারো। নাও তামাকটা একটু ডলো আর একটু চড়াই। খিদেটা মরেছে? মরেছে, আর একবার চড়ালে একদম মরে যাবে। মাসুদের জর্দার দোকানের সামনে একটা আয়না ঝোলানো, মম করছে গন্ধ। ডলতে ডলতে আচমকাই সতু আয়নাটার দিকে চেয়ে চমকে গেল। চেক লুঙ্গি শার্ট আর সোয়েটার পরা একটা ছিপছিপে লোক পিছু ফিরে আয়নার দিকে মুখ করে দাঁড়িয়ে বোধহয় মুখের ব্রণও টিপছিল। হ্যাজাকের আলোয় পরিষ্কার দেখা গেল মুখখানা। ইসমাইল। হাতে টর্চ ছাড়া আপাতত কোনো অস্ত্র দেখা যাচ্ছে না, তবে ওর লুঙ্গি বেল্ট দিয়ে বাঁধা থাকে, সেই বেল্টে ঝোলে চাকুর খাপ। কিন্তু কথা হলো ইসমাইল তাদের খবর রাখে কিনা। খৈনি টলতে টলতে থেমে গিয়ে সতু বলল, নসু? ইসমাইল। প্রথমটায় নসিরাম বুঝতে পারেনি। হাত বাড়িয়ে খানিকটা খৈনি সতুর হাত থেকে তুলে নিয়ে ঠোঁটে গুঁজল। তারপর আচমকা সেও ইসমাইলকে দেখতে পেল। দেখতে হয়তো পেত না, কিন্তু ইসমাইল আয়নার ভিতর দিয়ে নিজের মুখ দেখার ছল করে আসলে হাটের লোকজনকে চোখে চোখে রাখছিল। তাদের দুজনকে দেখতে পেয়েই ঘুরে দাঁড়ালো হঠাৎ। লোকটার সেই হঠাৎ ঘুরে দাঁড়ানোটা চোখে পড়তেই ইসমাইলকে দেখতে পায় নসিরাম। দেখেই একটা চমক লাগে তার। বুকে একটা চড়াই পাখি কোঁকিয়ে ওঠে। বিশেষ করে ইসমাইলের ধরনটাও ভালো ঠেকে না তার চোখে। অপলক দৃষ্টিতে চেয়ে আছে, চোয়াল শক্ত, ভ্রু কোঁচকানো, ফর্সা মুখটা একটু রাঙা দেখাচ্ছে। ইসমাইল তাদের নড়বার সময় দিল না। মাসুদের দোকান থেকে একটা লাফ মেরে রাস্তার মাঝখানে পড়ল। কি রে সাল্লা, খুব মাস্তান হয়েছিস। রামতারণ শালা শেষ অবধি খবর দিয়েছে তাহলে। সতু কোকিয়ে উঠে বলল, নসু, দৌড়ো, পালা। নসিরামেরও বুকের মধ্যে তোলপাড়। তবু সে একটু সত্যিকারের হাসি হেসে বলল, দাঁড়াও না, রামতারণ শেষ অবধি তো মনীষীর মানটা দিয়েছে নাকি? কি যে বলিস, বিপদের সময় দৌড়ো। তুমি পালাও। তুই? জবাবটা দেওয়ার সময় পায় না সতু। ইসমাইল চট করে এসে বাঁহাতে একটা রদ্দা মারল সতুর ঘাড়ে। সতু পড়ে গেল। নসিরাম দেখল ইসমাইল তার ছুরি বের করেনি। খুব রাগ হলো তার। দুটো লোককে শুধু হাতেই মেরে ক্ষান্ত হবে নাকি গুন্ডাটা? সে হাত ছড়িয়ে ইসমাইলের সামনে দাঁড়িয়ে বলল, ঢ্যামনার মতো হাত চালাচ্ছ কেন? আশ্চর্য, আশ্চর্য। ইসমাইল দ্বিতীয়বার হাত তুলতে গিয়েও একটু থমকে গেল। গনগনে গলায় বলল, কত বড় খুনিয়া হয়েছিস সালা রেন্ডির বেটা। জানিস এটা আমার এলাকা? জানি, কিন্তু আগে অস্ত্র বের করো, তারপর কথা। অত তুচ্ছ তাচ্ছিল্য কিসের হে? বের কর সালা তোর অস্ত্র। নিজের গলার স্বরে নসিরাম নিজেই অবাক হয়ে গেল। যেন এক বাঘ এসে কখন সেঁধিয়েছে গলার মধ্যে। খোনা স্বরটা আর পাওয়া যাচ্ছে না তো। ইসমাইল একটু দ্বিধায় পড়ে গেছে। চারিদিকে লোকজনও জড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কোমরে জামার তলায় হাত রেখে সে স্থির চেয়ে বলল, ফের এই তল্লাটে পা দিয়েছিস তো? কিন্তু কথাটা শেষ হলো না তার। নসিরাম হঠাৎ খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে গেল তার দিকে। রেন্ডির পুত আমি না তুই রে? কাঁচা খেয়ে নেব তোকে, রক্ত গঙ্গা বইয়ে দেবো সালা। আয় আয় সালা আয়।
কি যে হলো তার হদিশ পাওয়া মুশকিল। তবে কেমন যেন ভরকানো মুখে ইসমাইল পিছু হটতে লাগলো। আয় সালা, আয় 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 সালা বলে এগোতে লাগলো নসিরাম। হাতে অস্ত্র নেই, পেটে খোঁদল, গালে রামতারণের থাবড়া এখনো চিনচিন করছে, মাথায় পতুর তোলা 3টে আলু। তবু শুধু হাতেই সে হঠাৎ বেড়ালের মতো একটা লাফ মেরে গিয়ে পড়ল ইসমাইলের এক হাতের মধ্যে। আর পারল না ইসমাইল। বোধহয় জীবনেই প্রথম সে মুখ ঘুরিয়ে ছুট লাগাল এক হাট লোকের চোখের সামনে। নসিরাম নিজেও স্তম্ভিত হয়ে গেল ব্যাপারটা দেখে। সে লক্ষ্য করল চারপাশে জড়ো হওয়া শয়ে শয়ে লোক তাকে নীরব দেখছে, তাদের চোখে ভয়। একটু বেশি রাত করেই ফিরছিল দুজন, সতু আর নসিরাম। সতু বলল, তোর সঙ্গে এই যে রাত বিরেতে রোজ ফিরি, কোনোদিন ভয় লাগে না, আজ লাগছে। তোকে আজ ভয় খাচ্ছি কেন রে? নসিরাম নিজের মাথার 3টে আলুতে হাত বুলিয়ে বলল, কি জানি কেন, আজ আমার নিজেরই নিজেকে এখন কেমন যেন ভয় ভয় করছে।